শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। আমাদের প্রিয় অভিভাবক বগুড়া সদর আসনের ধানের শীষের প্রার্থী জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান হয়েছে। বগুড়া জেলা বিএনপির সঙ্গে চেয়ারম্যান তারেক রহমানের মত বিনিময়। শাহজাহানপুরে পথসভা শেষে যোগ দেবেন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায়। সংগ্রামী জনতা, নারে তাকবীর, নারে তাকবীর। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত। কুমিল্লার 14 গ্রামের জনসভায় ডাক্তার শফিকুর রহমান। চাঁদাবাজরা সংশোধন না হলে কঠোর ব্যবস্থা। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। সারা দেশে বিরামহীন গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় প্রতিশ্রুতির পাশাপাশি তুলে ধরছেন নানা পরিকল্পনা। ভোট আসছে, আমরা যেভাবে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। যত শক্তিশালী হোক না কেন, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। সামাজিক মাধ্যমে জমজমাট নির্বাচনী প্রচার। শুধু ফেসবুকে বিভিন্ন প্রার্থীর খরচ অর্ধ লক্ষাধিক। ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমাও হিসাবে আনা উচিত বলছেন গবেষক। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। উত্তরবঙ্গে আজও নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কের জনসভায় যোগ দেবেন তিনি। এর মধ্যে সড়ক পথে রওনা হয়েছেন সমাবেশ স্থলের উদ্দেশ্যে। সকালে বগুড়া হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভায়। আর এ সময় বগুড়া 6 সদর নির্বাচনী এলাকায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন চেয়ারম্যান তারেক রহমান। সভায় আসন্ন নির্বাচন সম্পর্কে নানা দিক নির্দেশনাও দেন তিনি। আর ঘণ্টাখানেকের মধ্যেই সিরাজগঞ্জের জনসভায় যোগ দিবেন তিনি। পথে শাহজাহানপুর উপজেলার একটি পথসভায়ও তার অংশ নেয়ার কথা। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে ঢাকা রংপুর মহাসড়কের শাহজাহানপুর এলাকায় জড়ো হয়েছেন নেতাকর্মীরা। আর পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখতে পারেন তারেক রহমান। এরপর প্রথমে সিরাজগঞ্জ এবং পরে টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। সিরাজগঞ্জের জনসভায় যোগ দেবার আগে পথে বগুড়া শাহজাহানপুরের একটি জনসভায় যোগ দেবার কথা রয়েছে তারেক রহমানের, এবং এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মেহেরুল সুজন। অপেক্ষা করছেন আমাদের জন্য। সুজন, কখন নাগাদ এই পথসভায় যোগ দিতে পারেন তারেক রহমান, একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন, এবং যারা উপস্থিত হয়েছেন এখানকার নেতাকর্মীরা তারা কি বলছেন তাও জানতে চাই। কিন্তু আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মাত্রই কিন্তু বগুড়ার শাহজাহানপুরের যে পথসভা, সেই পথসভার সামনে চলে এসেছেন। তার যে নির্বাচনী গাড়িতে যে বাসটি যেটিতে করে তিনি সারা বাংলাদেশ ঘুরছেন, সেই বাসটি কিন্তু চলে এসেছে। আমরা একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করবো। তারেক রহমান হয়তো অল্প সময়ের মধ্যেই এই পথসভার জন্য তিনি এখানে নামবেন। এবং বৃষ্টি, আমরা কিন্তু সকাল 10টার আগে এই পথসভা স্থলে এসেছিলাম এবং তখন থেকে আমরা দেখেছি হাজার হাজার নেতাকর্মী তারা কিন্তু তারেক রহমানের জন্য তার অপেক্ষায় তাকে বরণ করতে, তাকে স্বাগত জানাতে অপেক্ষা করছিলেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান তিনি কিন্তু নামছেন। সেই তার যে লাল বাসটি রয়েছে নির্বাচনী, সেই বাসটি থেকে তিনি নামছেন এবং এইখানে যে পথসভা রয়েছে বৃষ্টি, সেই পথসভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানের এই আগমনকে ঘিরেই কিন্তু নেতাকর্মী যারা রয়েছেন তারা বেশ উৎফুল্ল এবং তারা কিন্তু মুহুর্মুহু স্লোগানে কিন্তু এই এলাকাটি প্রকম্পিত করছেন। তারেক রহমান এবং ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন। আমরা এখন পর্যন্ত বৃষ্টি যতটুকু জানতে পেরেছি, তারেক রহমান এইখানে শাহজাহানপুর উপজেলা বিএনপি স্থানীয় যে সংসদীয় আসন রয়েছে বগুড়া 7, সেই আসনের ধানের শীষের পক্ষে এখানে একটি পথসভার আয়োজন করেছেন।
সেই পথসভায় যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু তারেক রহমান পৌঁছেছেন শাহজাহানপুর উপজেলায়। আমরা আসলে এখনো নিশ্চিত করে বলতে পারছি না যে তিনি গাড়ি থেকে নেমে এই পথসভায় আসবেন কিনা, তবে তিনি কিন্তু গাড়ির ভেতর থেকে অর্থাৎ বাসের ভেতর থেকে কিন্তু তিনি এখানে যারা নেতাকর্মী রয়েছেন যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন গাড়ির ভেতর থেকেই। এবং আমরা এতক্ষণ পর্যন্ত যে তথ্য বৃষ্টি জেনেছিলাম যে তারেক রহমান বগুড়ার সেই নাচ গার্ডেনে যেখানে তিনি গত 2 রাত এখানে রাত্রি যাপন করেছেন উত্তরাঞ্চলের সফরে এসে, তিনি সেখান থেকে বের হয়ে এই শাহজাহানপুরের পথসভায় আসবেন এমনটি কিন্তু আমরা তথ্য পেয়েছিলাম। তবে এখন পর্যন্ত কিন্তু তারেক রহমান সেই তার নির্বাচন বাস যেটি সেই লাল বাস থেকে কিন্তু তিনি এখন পর্যন্ত নামেননি। তবে আমরা একটু দেখার চেষ্টা করছি আপনার মাধ্যমে বৃষ্টি, আমি দর্শকদের একটু দেখানোর চেষ্টা করব যে তারেক রহমান এই যে কর্মসূচি এই যে পথসভা সেখানে তিনি নামবেন কিনা আমরা আসলে এখনো নিশ্চিত হতে পারিনি। তিনি তার সফর সঙ্গীদের সহ তিনি কিন্তু গাড়ির ভেতরে আছেন। তবে আমরা শৃঙ্খলা বাহিনী তাতে আমাদের দেখার জন্য দর্শক একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি তারেক রহমান কথা বলছেন ভেতর থেকেই, নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন যারা দীর্ঘ সময় ধরে যারা তারেক রহমানের জন্য অপেক্ষা করছে তাদের উদ্দেশ্যে কিন্তু তারেক রহমান কথা বলছেন। আমরা একটু দর্শক দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে স্থানীয় বিএনপি নেতা কর্মী এবং যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন এই শাহজাহানপুরের, যারা দীর্ঘক্ষণ ধরে তাদের প্রিয় নেতার জন্য অপেক্ষা করছিলেন তাদের সেটি সরাসরি দেখছিলামও। এবং মাত্রই যেমনটি সহকর্মী মেহেরুল সুজন দেখালো, বগুড়া শাহজাহানপুরের যেই পথসভায় যোগ দেবার কথা সেখানে মাত্রই পৌঁছেছেন তারেক রহমান, সরাসরি দেখাচ্ছিলাম সেটি। এ পর্যায়ে আমরা যাব সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে, কারণ সেখানে আবার বিকেলে তারেক রহমানের নির্বাচনী জনসভা রয়েছে। আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অপেক্ষা করছেন আমাদের জন্য। রুবেল, মাত্রই আপনি নিশ্চয়ই শুনছিলেন যে বগুড়ার শাহজাহানপুর এলাকায় পথসভায় সেখানে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং নিশ্চয়ই সেটি শেষ করবার পর কিছুক্ষণের মধ্যেই সিরাজগঞ্জেও পৌঁছে যাবেন। এই আগমনকে ঘিরে আপনি নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আসলে দীর্ঘ 20 বছর পর তারেক রহমান আসছেন সিরাজগঞ্জে। আসলে সিরাজগঞ্জের মানুষ কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারেক রহমানকে বরণ করার জন্য পুরোটাই প্রস্তুত দেখানোর চেষ্টা করে আপনি দেখতে পাবেন। যদিও তারেক রহমান এখন রয়েছেন মাজিরা পয়েন্টে, তারপরে ওখানে বক্তব্য শেষ করে শেরপুরে আসবেন, শেরপুরের পরে মূলত সিরাজগঞ্জে আসবেন। তার আসতে নাগাদ মিনিমাম কমপক্ষে 2:30 থেকে 3টা বেজে যাবে। সেই অপেক্ষায় কিন্তু মানুষ থাকছে না। ইতিমধ্যে কিন্তু মানে এখানে হাজার হাজার মানুষ অর্থাৎ নেতাকর্মী যারা রয়েছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য সিরাজগঞ্জের মানুষ তারা কিন্তু অধীর অপেক্ষা করছেন সকাল থেকে। ইতিমধ্যেই কিন্তু বিসিক শিল্পনগরীতে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। কারণ দীর্ঘ 20 বছর পর তারেক রহমান তিনি সিরাজগঞ্জে আসছেন, এই আশাকে ঘিরে কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি সিরাজগঞ্জের সকল মানুষের মাঝে। ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন, বিশেষ করে কর্মীরা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু আসলে নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু এখানে অধীর অপেক্ষায় রয়েছেন। প্রচণ্ড রোদের মাঝে হলেও কিন্তু অপেক্ষার কমতি নেই। তারা কিন্তু বলে আছেন যে কখন নেতা আসবে তখন তাকে এক নজর দেখার জন্য তারা এই অধীর অপেক্ষায় রয়েছেন। তিনি কিন্তু তারা বলছেন একই সাথে সিরাজগঞ্জের মানুষ যে সিরাজগঞ্জের উন্নয়নের জন্য তারেক রহমান কিছু আজকে বলে যাবেন। কারণ সিরাজগঞ্জের সবচেয়ে বড় একটি সমস্যা নদী ভাঙন সমস্যা, নদী ভাঙন ও রোধ কল্পে তারেক রহমান কি করবেন সেটি বলবেন। একই সাথে তাঁত শিল্পে সমৃদ্ধ ভরে সিরাজগঞ্জ, তাঁত শিল্পের উন্নয়নের জন্য কি করবেন। এখানে দুগ্ধ শিল্প রয়েছে আমাদের, সেই দুগ্ধ শিল্পকে উন্নয়ন ঘটানোর জন্য কি কি প্রতিশ্রুতি দিবেন। একই সাথে শিল্পনগরী হিসেবে সিরাজগঞ্জকে গড়ে তোলার জন্য এখানে বিসিক শিল্পনগরী যেটা রয়েছেন সেখানেও বেশ কিছু অবকাঠামো প্রয়োজন। পাশাপাশি এখানে ইকোনমিক জোন রয়েছেন, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন
সেই প্রতিষ্ঠানগুলোর কী কী উন্নয়ন ঘটাবেন এবং সিরাজগঞ্জের মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষার কী প্রতিফলন করবে আগামীতে সেগুলো তারেক রহমান হয়তো আজকে বলবেন। যে কারণে কিন্তু সিরাজগঞ্জের মানুষ এবং এখানে আশেপাশে যে সমস্ত জেলাগুলো রয়েছে, বিশেষ করে পাবনা রয়েছে, কুষ্টিয়া রয়েছে, সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং পাবনা থেকে কিন্তু ইতিমধ্যে যারা এখানকার এমপি ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ মনোনয়ন পেয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং সিরাজগঞ্জের সকল যারা মনোনয়ন পেয়েছেন সেই মনোনয়ন প্রার্থীরা তারা মঞ্চে এসেছেন এবং তাদেরকে পরিচয় করে দেবেন। একই সাথে সিরাজগঞ্জের উন্নয়নের কথাগুলো তারেক রহমান বলবেন, এমনটাই কিন্তু অধীর অপেক্ষায় বসে আছেন সিরাজগঞ্জের মানুষ। বৃষ্টি, আমরা শুনছিলাম সেটি। ধন্যবাদ রুবেল। একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত, 18 কোটি মানুষের বিজয়ী হবে 11 দলীয় ঐক্যের বিজয়। কুমিল্লা 14 গ্রামের জনসভায় বক্তব্যে কথা বলেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে 14 গ্রাম উপজেলা মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি। তার সাথে এ সময় 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দও ছিলেন। বক্তব্যে জামায়াত আমির জানান, এদেশের মানুষ অতীতের মতো আর কোনো আধিপত্যবাদ দেখতে চায় না। পুনরায় এমন কিছু হলে জুলাইয়ের মতোই রুখে দিবে জনগণ। জামায়াতের নামে অপপ্রচার, মিথ্যাচার চালানো হয় বলে অভিযোগ করেন জামায়াত আমির। ক্ষমতায় আসলে নারীদের সম্মান সুপ্রতিষ্ঠিত করা হবে এমন নিশ্চয়তা দেন। এর আগে খেলাফতে মজলিসের মামুনুল হক বলেন, বাংলাদেশের মানুষ আর পুরনো রাজনীতি দেখতে চায় না, পরিবারতন্ত্রের কাছে ফিরতে চায় না, বরং নতুন বাংলাদেশ চায় জনগণ। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পার্শ্ববর্তী একটি দেশ বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। আগামীতে কারা ক্ষমতায় আসবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে, ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না। আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। জামায়াত আমিরের নির্বাচনী গাড়ি বহরের সাথে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদও আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। ফয়সাল, জামায়াত আমিরের আজকের দিনের বাকি কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন আমাদের। বৃষ্টি, গত কয়েকদিন বেশ ব্যস্ত কর্মসূচি মধ্য দিয়ে যাচ্ছিলেন আসলে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজকের দিনটিও আসলে বেশ ব্যস্ততম একটা দিন তার জন্য, কারণ সকালে কুমিল্লা 14 গ্রাম আসনে তিনি নির্বাচনী সমাবেশ জনসভা করেছেন এবং সেখানে তিনি প্রায় হাজার মানুষের উপস্থিতির মধ্যে সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং তাদের যে দলীয় ইস্তেহার রয়েছে, বাংলাদেশকে বিনির্মাণে তাদের যে পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি ব্যক্ত করেছেন সেখানে, এবং সেখানকার মানুষের প্রত্যাশা কিংবা এই যে বর্তমান রাজনীতির যে হালচাল সেই সব বিষয় নিয়ে তিনি সমালোচনা যেমন করেছেন তেমনি তিনি আশার বাণীও শুনিয়েছেন 14 গ্রামবাসীকে। এবং তিনি বলছেন যে যদি জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারে তাহলে শুধুমাত্র একক দল নয়, সব দলের ঐক্যবদ্ধভাবে তারা একটি সরকার গঠন করবেন এবং সেখানে প্রাধান্য পাবে 18 কোটি মানুষের স্বার্থ। এর পাশাপাশি তিনি 14 গ্রামের উন্নয়নের জন্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পাশে দাঁড়ানোর জন্য, তাহেরকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য 14 গ্রামবাসীকে আহ্বান জানিয়েছেন। সেই সাথে রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামো সংস্কারের জন্য তিনি গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এর পাশাপাশি সেখানে 14 গ্রামের সমাবেশ শেষে এই মুহূর্তে আমরা রয়েছি কুমিল্লার আরও একটি আসন, কুমিল্লা 1 আসন দাউদকান্দি, সেইখানেও আজকে আরেকটি জনসভা রয়েছে, সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং সেই জনসভার উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা রয়েছি। কিছুক্ষণ এর মাঝখানে তিনি আবার নিমসার যে আসনটি রয়েছে সেখানে তিনি জনসভা করেছেন। তারপরই মূলত দাউদকান্দি সমাবেশ শেষে তিনি আবার ঢাকা ফিরবেন। ঢাকায়ও আজকে বেশ কয়েকটি জনসমাবেশ রয়েছে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল। নির্বাচনী প্রচারণায় মুখর রাজধানী। বিএনপি প্রার্থীরা ধানের শীষের পক্ষে বিরামহীন গণসংযোগ করছেন। অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কগুলোতে ভোটারদের কাছে সমর্থন প্রার্থনা করছেন তারা। রাজধানীর মিরপুর এলাকায় ভোটের প্রচারণায় নেমেছেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এ সময় তিনি সন্ত্রাস মাদক মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন। বলেন, ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে। এদিকে ঢাকা 18 আসনের জয়নাল মার্কেট এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, গত 17 বছর ধরে বিএনপি যেভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছে, ভবিষ্যতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে তার প্রতিশোধমূলক রাজনীতি করবে না। যারা সাধারণ মানুষের কোনো ক্ষতি করেননি তাদের যেন অকারণে হয়রানি করা না হয় সে বিষয়ে বিশেষভাবে নজর রাখা হবে বলেও জানান তিনি। এই এলাকায় যত ডেভেলপমেন্ট হয়েছে বিএনপি করেছে, আগামী দিনে যে ডেভেলপমেন্ট হয় বিএনপি মানুষ আশা করে। এবং এই এলাকায় গ্যাসের সমস্যা আছে,
মহিলারা বলে যে আপনি নির্বাচিত হলে সবার আগে আমাদেরকে গ্যাসের ব্যবস্থা করবেন। আমি বলছি যেহেতু আপনি বিল দেন আপনি সেবা পেতে বাধ্য। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারেনি, একটি ভোট বিপ্লব হবে আমি বিশ্বাস করি। এদিকে সকাল থেকে নিজ নিজ আসনে প্রচারণা চালাচ্ছেন 11 জোট মনোনীত এনসিপি প্রার্থীরাও। সকালে ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি অভিযোগ করেন, ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে চাঁদাবাজি শুরু করে একদল, নির্বাচিত হলে ঢাকা 8 আসনকে সন্ত্রাস মাদকমুক্ত চাঁদাবাজি মুক্ত করার আশ্বাস দেন। এদিকে ঢাকা 18 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন 11 জোট মনোনীত প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। প্রচারণার সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে নারী কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, এমনকি তুরাগ ও ডুমনি এলাকার কিছু কেন্দ্র দখল করা হতে পারে বলে অভিযোগ করেন তিনি। নির্বাচিত হলে ঢাকা 18 আসনের প্রত্যেকটা জনগণের সমান সুবিধা প্রাপ্তির নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলবো, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন। যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা, তাদেরকে আপনারা ঠেকিয়ে দিবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে ঢাকা উত্তরের নির্বাচনী প্রচারণার খবর জানবো। আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ উত্তরা এলাকায় আছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। রেদওয়ান, কেমন দেখছেন প্রার্থীদের প্রচারণা এবং গণসংযোগ? এর পাশাপাশি সাধারণ ভোটার যারা আছেন তারা কি বলছেন, তারা আসলে প্রার্থীদের কাছে কি প্রত্যাশা করে সেটিও জানতে চাই। বৃষ্টি, সকাল থেকেই কিন্তু ঢাকা উত্তরের এই যে নির্বাচনী আসন, প্রতিটি আসনে আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সাধারণ মানুষের। পাশাপাশি প্রার্থীরাও কিন্তু তাদের নানা রকমের আশ্বাস নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, তাদের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছেন। এবং সকাল থেকেই কিন্তু ঢাকা 18 আসনের যে বিএনপি মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর, তার প্রচারণায় আমরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে যেটি জানতে পেরেছি যে তিনি কিন্তু অভিযোগ করছেন যে এখন পর্যন্ত নির্বাচনী যে পরিবেশ, সেই পরিবেশে বাধা সৃষ্টি করছে একটি দল এবং তারা নানা রকম ষড়যন্ত্র করছে নির্বাচন বানচালের। ঠিক একই আসনে 11 দলীয় জোটের যে প্রার্থী, তিনিও কিন্তু এরকম কিছু অভিযোগ করেছেন। তার পাশাপাশি তারা যেটি বলছেন যে যারা ভোটার রয়েছেন তাদের নানা রকম সমস্যা তারা শোনার চেষ্টা করছেন এবং সেইগুলো যেন আগামীর অদূর ভবিষ্যতে যেন সেগুলো নিরসন করা হয়, সেই চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি এই নির্বাচনী প্রচারণার বাইরে সাধারণ মানুষ যেটি বলার চেষ্টা করছেন যে এইবারের নির্বাচনে যেহেতু তারা প্রত্যাশা করছেন যে তারা তাদের কাঙ্ক্ষিত সেই ভোটটি তারা নিজেরাই দিতে পারবেন, সেজন্য কিন্তু তারা বলছেন যে এই নির্বাচনে তারা শুধুমাত্র প্রার্থী দেখে নয়, মার্কা দেখে নয়, তারা ব্যক্তি ইমেজ দেখে আসলে নিজেদের ভোটটা দিতে চান এবং সেই নিজেদের ভোটটি দেওয়ার মাধ্যমে যে গণতন্ত্রের পথ আগামী দিনের, সেটিকে তারা সুগম করবেন এবং তাদের পছন্দের প্রার্থী যেন নির্বাচিত হয়ে আসেন, এমন প্রত্যাশা কিন্তু করছেন এই উত্তরার, এই ঢাকা উত্তরের জনগণ। বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ রেদওয়ান। আমরা শুনছিলাম ঢাকা উত্তরের যে নির্বাচনী প্রচারণার খবর। এবারে একটু দক্ষিণের নির্বাচনী প্রচারণার খবরও জানতে চাই। সহকর্মী রাব্বি হোসেন মতিঝিল এলাকায় এই মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করছেন। রাব্বি, দক্ষিণের আসলে প্রচারণার চিত্র কেমন পড়ছে আপনার চোখে? ভোটারদেরকে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? বৃষ্টি, ঢাকা উত্তরের মতো ঢাকা দক্ষিণের যারা প্রার্থী রয়েছেন, বিশেষ করে এই ঢাকা 8, ঢাকা 6 এবং 4 আসনের যে প্রার্থীরা রয়েছেন, বিএনপি এবং 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, তারা সকাল থেকেই প্রচারণা করছেন প্রার্থীদের। তারা ধারে ধারে যাচ্ছেন, সেখানে তারা তাদের যেই নির্বাচনী ইশতেহার রয়েছে, তাদের যে অর্থাৎ তারা নির্বাচিত হলে এই প্রার্থীদের যারা ভোটার রয়েছেন, যা জনগণ রয়েছেন, তাদের জন্য কি কাজ করবেন, সেই ধরনের তাদের যে প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছিলেন। আমরা সকালে ছিলাম ঢাকা 8 আসনের, সেখানে 11 দলীয় জোটের যিনি এনসিপির প্রার্থী রয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি নির্বাচনী প্রচারণা করেছেন। তিনি সেখানে বলেছেন যে তিনি নির্বাচিত হলে 11 দলীয় জোট যদি সরকার গঠন করে, তাহলে এই ঢাকা 8 আসনে যারা চাঁদাবাজি করে বা চাঁদাবাজি যারা রয়েছে তাদেরকে তারা মুক্ত করবেন, এরকম তারা জনগণের পাশে বা ভোটারদেরকে তারা জানাচ্ছেন। পাশাপাশি এখানে ঢাকা যারা এখানে 6 আসনে যারা প্রার্থী রয়েছেন বিএনপির, তারাও প্রচারণা করছেন। বিশেষ করে এখানে আমরা দেখছি কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনিও তার প্রার্থিতার যে প্রচারণা
প্রচারণা রয়েছে নির্বাচনী, তারা ভোটারদের কাছে যাচ্ছেন, তারাও বলার চেষ্টা করছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করবেন, অর্থাৎ জনগণের জন্য তারা বলছেন এই দখলমুক্ত করবেন, এই শহরকে তারা আসলে পরিচ্ছন্ন করবেন। বিশেষ করে এই ঢাকা, যেহেতু ঢাকার এই দক্ষিণ যেহেতু জলাবদ্ধতা থেকে শুরু করে নানা সমস্যা জর্জরিত, তারা এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন বলে আসলে এই ভোটারদেরকে তারা আশ্বাস দিচ্ছেন। তবে প্রচারণা যেহেতু জমে উঠেছে, নির্বাচনের 12 দিন রয়েছে, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই প্রচারণাগুলো আসলে চলমান থাকে। বৃষ্টি, ধন্যবাদ, আপনিও বিস্তারিত জানাচ্ছিলেন রাব্বি। প্রচার এবং গণসংযোগে দেশ জুড়েই ব্যস্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা। সকাল থেকেই মাঠে বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, এবং ভোটারদের সামনে নিজেদের কর্মপরিকল্পনাও তুলে ধরছেন। নিজ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে পথসভা, সমাবেশ, লিফলেট বিতরণ, গণসংযোগ করছেন বিএনপির প্রার্থীরা। জামায়াতের প্রার্থীরাও প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন, চাইছেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট। থেমে নেই অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও, কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। 15টা বছর আমার জীবন থেকে চলে গেছে, একেবারে এই আপনার জেল জুলুম এইসব ঝামেলা নিয়ে। তো এখন আমরা একটা সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন যে একটা ভোট আসছে, আমরা যে সঠিকভাবে প্রয়োগ করতে পারি তাহলে আমরা সঠিক লোকটাকে বেছে নিতে পারবো। আমরা পরিবর্তন চাই, সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। রাজশাহীতে যাব, নির্বাচনী প্রচারণার খবর জানানোর জন্য সহকর্মী তারেক মাহমুদ রাজশাহীতে অপেক্ষা করছেন এবং আরেকজন সহকর্মী কুষ্টিয়ায় আছেন। আমরা শুরুতেই রাজশাহীতে যাই। তারেক, কেমন দেখছেন প্রার্থীদের গণসংযোগ, কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? কারণ ভোটের আর মাত্র 12 দিন সময় বাকি আছে। বৃষ্টির সকাল থেকে রাজশাহীর যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনে মোট 32 জন প্রার্থী তারা কিন্তু সকাল থেকে প্রচারণায় নেমেছেন। আমি রয়েছি রাজশাহীর বাঘা চারঘাট, রাজশাহীর 6 আসন যেটি রয়েছে, এই আসনে সকল প্রার্থীরাই কিন্তু সকাল থেকে প্রচারণা তারা করছেন এবং এখন একটি উঠান বৈঠক হচ্ছে। সকালে আমি যেমনটি এখন রয়েছি, এই বিএনপির যিনি মনোনীত প্রার্থী প্রার্থী যিনি রয়েছেন ধানের শীষের আবু সাইদ চাঁদ, তার একটি উঠান বৈঠক চলছে। একটু তার এখানে এসেছি, একটু তার কাছে আসলে জানতে চাইবো যে তারেক রহমান তো রাজশাহীতে এসেছে, যে প্রতিশ্রুতি দিয়েছে, এই প্রতিশ্রুতি নিয়ে আসলে সাধারণ মানুষের আশা প্রত্যাশা কেমন? আপনি তো দেখছেন এখানে কি অবস্থা মহিলাদের, এখন দুপুরে মহিলারা কাজকামের অবস্থা। সারাদিন তারা তারেক রহমানের এই ভূমিকা নিয়ে কথা শুনতে চায়। ইতিমধ্যে তারেক রহমান যে কৃষি ঋণের কথা বলেছে, সেই ঋণটা মকুব করার জন্য আমাদের কৃষক, আমার মা বোনেরা খুব খুশি। তিনি কুটির শিল্পের কথা যেগুলো বলেছে সেই বিষয়গুলো নিয়েও তিনারা খুশি। তারপরে ফ্যামিলি কার্ডের জন্য যে কথাগুলো তিনি বলেছেন ইতিমধ্যে আপনারা জানেন, সেই কার্ডের জন্য আমার মা বোনেরা খুব খুশি। আমাদের কাছে আরও জানতে চাচ্ছে তারা যে এই কার্ডটা কীভাবে হবে না হবে। আমরা বললাম প্রত্যেকটা মানুষই পাবে। অনেকে এর আগে এইসব বক্তৃতাতে অনেকে বিভ্রান্তি করেছে, এর থেকে বাঁচার জন্য তারা কিন্তু এই কার্ডের ব্যাপারে করছে। তারপরে আপনার কৃষি কার্ড যেটা কৃষি কার্ড, সেই কৃষি কার্ডের কৃষকরা ন্যায্য মূল্যে ঋণ পায়, সেই ব্যবস্থা। ভোটাররা কি বলছে? তারা এখন ভোটার কি ভোটারদের প্রত্যাশার কথাও জানানোর চেষ্টা করছিলেন আমাদের সহকর্মী তারেক। আমরা শুনছিলাম। এ পর্যায়ে কুষ্টিয়ায় যাব। কুষ্টিয়া নির্বাচনী প্রচারণার খবর জানানোর জন্য সহকর্মী রুহুল আমিন বাবু অপেক্ষা করছেন। বাবু, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন এবং আসলে সবার কাছেই যেটি জানতে চাই, তারা ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? বৃষ্টি, আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী উপজেলা বলা যায়, সেটি হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী এবং খোকসা, কুষ্টিয়া 4 আসন। এই আসনটিতে আসলে সকাল থেকে আমরা জামাতের প্রার্থী যিনি রয়েছেন আফজাল হোসেন, তিনি সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন। তিনি সকাল থেকে গ্রামে গঞ্জে গিয়েছেন, সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং আসলে যে প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, আসলে অনেক যারা ভোটার রয়েছে, সাধারণ ভোটার, তারা অনেকেই বলছিলেন, আমরা যখন তার প্রচারে ছিলাম তারা বলছিলেন যে অনেক প্রার্থী রয়েছে তারা আসলে কথা দিয়ে কথা রাখে না। এমন প্রার্থী যারা সাধারণ ভোটার রয়েছে তারা দাবি করছে যে এমন প্রার্থীকে আমরা চাই যারা আসলে প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করবে। অর্থাৎ এলাকার যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, যেমন রাস্তাঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তার যে বিষয়গুলো রয়েছে, এই ধরনের সব আসলে এলাকার যেসব উন্নয়ন রয়েছে সেই সব উন্নয়নগুলো সংগঠিত করবে। প্রার্থীদের এই প্রত্যাশা দিয়েই কিন্তু তারা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ বাবু। ভোলায় নির্বাচনী প্রচারণায় বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায়
উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সকালে বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে গ্রামের বিভিন্ন এলাকায় ভোলা 2 আসনের জামায়াত প্রার্থী ফজলুল করিমের পক্ষে প্রচারণা চালাচ্ছিল তার কর্মীরা। চৌকিদার বাড়িতে পৌঁছালে টবগি ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ ও তার ভাইয়ের সাথে বাগবিতণ্ডা হয় একই ইউনিয়নের জামায়াতের আমির আব্দুল হালিমের। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2 গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজহার কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দলীয় উঠান বৈঠকের সময় নাম পরে ঘোষণা নিয়ে যুবদলের নেতাকর্মীদের সাথে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এরই জেরে উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে গুরুতর আহত হন আজহার। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। এবারে নির্বাচনে ভোটের মাধ্যমেই প্রার্থীদের বিজয়ী হতে হবে, বিকল্প কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বয়স, ধর্ম, বর্ণ, গোত্র, লিঙ্গ ভেদে যেন কেন্দ্রে নিরাপদে এসে ভোট দিতে পারেন। এবারে কিন্তু সবাই জানেন যে ভোট দিয়েই জিততে হবে, 2 নম্বরই কোনো পদ্ধতি নাই জেতার। ডিজিটাল প্ল্যাটফর্মে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শুধু ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনে প্রায় 65 লাখ টাকা খরচ করেছেন বিভিন্ন প্রার্থী। বিনিয়োগে এগিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী। দলীয় পেজের বাইরে প্রচারণা চলছে সমর্থকদের অ্যাকাউন্ট থেকেও। প্রার্থীরা বলছেন, সামাজিক মাধ্যমে শুধু এলাকার ভোটারের কাছে বার্তা পৌঁছানো কঠিন, বাড়তি ব্যয় হচ্ছে কন্টেন্ট নির্মাণেও। যদিও ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যয়ের সীমা তদারকি নিয়ে প্রশ্ন আছে গবেষকদের। আরও জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন। আমরা সরকার গঠনে সক্ষম হলে ফ্যামিলি কার্ড চালু করব। আইন শৃঙ্খলার পরিবেশ যাতে ঢাকা 11 এলাকায় ভালো থাকে সেজন্য উদ্যোগ গ্রহণ করব। নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়া এখন যুদ্ধক্ষেত্র। পোস্টার, লিফলেট, ব্যানারের বদলে প্রার্থীদের লড়াই চলছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস দিয়ে। কিছু ডলার খরচ করলেই ভোটের দাবি চলে যাচ্ছে 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে, যার মধ্যে 6.5 কোটি ফেসবুক, 5 কোটি ইউটিউব আর বাকিরা ইনস্টাগ্রাম আর টিকটক ইউজার। আবার প্রার্থী বা তার দলের ফলোয়ারদের সংখ্যাও নেহায়েত কম নয়। ডিজিটাল প্রচারণায় এবার তাই জনবল নিয়োগ করেছেন প্রায় সব প্রার্থী। দিনরাত কন্টেন্ট নির্মাণে ব্যস্ত ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার আর এসইও পেশাদাররা। প্রচারণায় ছোট ভিডিও, গান, নাটক, সাক্ষাৎকার, জনসভা কিংবা মিমস কিছুই বাদ পড়ছে না। প্রার্থী নিজস্ব টিমের বাইরে কাজ করছে রাজনৈতিক দলের ডিজিটাল কর্মীরাও। আর এসব বুস্ট বা টাকা দিয়ে প্রমোশনের কাজ করছে বিজ্ঞাপনী সংস্থা বা অনলাইন বিপণন বিশেষজ্ঞরা। ইচ্ছা করলেই কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে অন্য প্রার্থী অথবা চেনা যায় না, জানা যায় না এরকম একটা গুপ্ত জায়গার থেকে বা সুপ্ত জায়গার থেকে নেতিবাচক প্রচারণা করে প্রার্থীর ইমেজ নষ্ট করার একটা অপচেষ্টাও আছে। এই অপচেষ্টাটা কোনো রোধ করার দরকার আছে, সেটা না হলে ভোটার, এলাকার জনগণ বিভ্রান্ত হচ্ছে। গুগল আছে, ইউটিউব আছে এবং আদার্স যেগুলো আছে, সেখান থেকে ফাইন্ড আউট করা কে কী করছে এটা আসলে কঠিন হবে। এটা নির্বাচন কমিশনের জন্য কঠিন হবে। আমরা যারা প্রতিদ্বন্দ্বী আছি আমাদের এটা ফাইন্ড আউট করা ইটস সো ডিফিকাল্ট। অনলাইনে প্রার্থীর পক্ষে কারা প্রচার করতে পারবে, কোন পেজ, প্রার্থীর নিজস্ব আইডি, প্রার্থীর যদি এজেন্ট থাকে তাহলে তার আইডি, এগুলো নির্বাচন কমিশনকে জমা দেওয়ার কথা, যেটা তারা অলরেডি বলেছেন, কিন্তু সেটা কিন্তু তারা আদায় করছেন না। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে প্রচার হচ্ছে। কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণার ব্যয় সম্পর্কে কখনোই তথ্য দেয় না গুগল বা ইউটিউব। টিকটকে এমন পাবলিসিটি নিয়ম নেই, তবে ফেসবুক বা মেটা প্ল্যাটফর্মে কিছু তথ্য পাওয়া যায়। ফেসবুকের এক মাসের তথ্য বিশ্লেষণ করেছে যমুনা টেলিভিশন। আর তাতে দেখা যায় বাংলাদেশের রাজনৈতিক বিজ্ঞাপনে এখন পর্যন্ত খরচ হয়েছে প্রায় 65 লাখ টাকা। এর মধ্যে 112টি পেজ অন্তত $100 খরচ করেছে। $100 নিচে হলে সেই তথ্য আবার ফেসবুকের কাছ থেকে পাওয়া যায় না। আরও তথ্য হচ্ছে, বিএনপি গত 30 দিনে 37 লাখ টাকা ও জামায়াতে ইসলামী 13 লাখ টাকা খরচ করেছে ফেসবুকের ডিজিটাল প্রচারণায়। এখন পর্যন্ত বিএনপি 2224টি, জামায়াতে ইসলামী 740টি, ইসলামী আন্দোলন 80টি ও এনসিপি 77টি বিজ্ঞাপন চালিয়েছে। এবং ডিজিটাল প্রচারণায় এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যয় করেছেন চট্টগ্রামের একজন বিএনপি প্রার্থী। প্রার্থীদের এমন ডিজিটাল ডামাডোলে নির্বাচন কমিশনের নজরদারি আদৌ কি আছে? কেউ ব্যয়ের সীমা ছাড়িয়ে গেলে কিভাবে বুঝবে ইসি? এমন প্রশ্ন এখন উঠছে হরহামেশা। $100 নিচে আলাদা করে অনলাইন বুস্টিং করলে সেই তথ্য সামাজিক মাধ্যম দেয় না, তার মানে বাস্তব খরচ আরও বেশি। প্রার্থীদেরকে তো হিসাব দিতে হয় যে সে প্রচারণায় কত টাকা খরচ করলো।
সেই হিসাবের জায়গাটাকে সে কিভাবে ডিফাইন করবে সামাজিক মাধ্যমের জন্য, এটা এখনো পরিষ্কার না, এবং ডিফাইন করার জন্য এনাফ টুলসও তার হাতে নাই, কারণ টুলসগুলো তো প্ল্যাটফর্মের হাতে, সেই ডাটা না দিলে আপনি কীভাবে জানবেন। সো এখন পর্যন্ত এটা সেলফ রিপোর্টিং, এবং এই সেলফ রিপোর্টিংকে কীভাবে আপনি অ্যাকাউন্টেবিলিটি ফ্রেমওয়ার্কে আনবেন সেটা পরিষ্কার না। হাই প্রোফাইল যে টেকনিক্যাল পার্সন সরকারে রয়েছে, বিভিন্ন এজেন্সিতে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, আমরা জয়েন্টলি এটি পরিচালনা করব এবং এগুলোর ফলাফল আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। আসছে জাতীয় নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক 18 থেকে 35 বছর বয়সী, যাদের বড় অংশ ইন্টারনেট ব্যবহার করে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের ছুটিতে ঈদের মতো যাত্রী চাপ থাকায় দূরপাল্লার বাস রিকুইজিশন না করার আহ্বান জানিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। দুপুরে ব্রিফিংয়ে আহ্বান জানানো হয়েছে। সংগঠনের মহাসচিব বলেছেন, নির্বাচন সামনে রেখে দূরপাল্লার বাস রিকুইজিশন করা হলে ঢাকার বাইরে আসা যাওয়ার জন্য বাস সংকট দেখা দিতে পারে। তাই দূরপাল্লার বাস রিকুইজিশন না করে শহরতলির বাস রিকুইজিশন করার পরামর্শ দেন তিনি। আন্তজেলা রুটে চলাচলরত গাড়ি ব্যাপক হারে রিকুইশন করা হইতেছে। যদি এই রিকুইশন করা চলমান থাকে তাহলে নির্বাচনের পূর্বে ও পরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের আন্তজেলা বাসের সংকট দেখা দিবে। এছাড়া দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।